হ্যাঁ, মানে যদি মোহাম্মদ সেলিম বলেন যে বড্ড গরম পড়েছে, দেখা যাবে যে মমতা ব্যানার্জি অন্য একটা সমাবেশ থেকে বলবেন যে আমরা জানি না বাম আমলে কীরকম গরম পড়তো, হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা লোডশেডিং থাকতো। হ্যাঁ, আবার উল্টো দিকে যদি মমতা ব্যানার্জি বলেন যে সূর্য পূর্ব দিকে উঠেছে, কোনো একজন সিপিএম নেতা বলবেন, তারপর বিজেপি বলবে না সূর্য পশ্চিমে উঠেছে, তারপর কোনো একজন সিপিএম নেতা বলবেন যে ওরা পূর্ব পশ্চিমের বাইনারি তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, সূর্য আসলে উত্তর দিকে উঠেছে। হ্যাঁ, আমার বাবার খুব প্রাণের বন্ধু ছিলেন একজন, তিনি ছিলেন কংগ্রেসি, মানে আমাদের ওখানে যখন ভোট হতো তখন আমাদের বাড়িতে কংগ্রেসের হয়ে ভোটার স্লিপটা দিতে তিনিই আসতেন, এবং তাকে আমি দেখেছি যে রবিবার দিন আমাদের বাড়িতে বসে আমার মা রুটি তরকারি করে দিয়েছেন, বাবাও খাচ্ছেন, কাকুও খাচ্ছেন, এবং কাকু তেড়ে জ্যোতি বসুকে গালাগাল করছেন। হ্যাঁ, আমার বাবা পাল্টা হয়তো রাজীব গান্ধীকে গালাগাল করছে, কিন্তু তাতে কিন্তু বন্ধুত্ব কোথাও চিড় খাচ্ছে না। মেইন স্ট্রিমের মিডিয়ায় যারা চালান, যারা চাকরি করেন, যারা একদম গুরুত্বপূর্ণ পদে বসে রয়েছেন, আমি জানি না তাদের কি ইন্টারেস্ট, এক একজনের এক এক রকম ইন্টারেস্ট হতে পারে, এক একটা হাউসের এক একটা ইন্টারেস্ট হতে পারে। তারা আমাদের মতো বা আমাদের চেয়েও যারা জুনিয়র, যারা নতুন করে সাংবাদিকতায় আসতে চাইছেন, তাদের জন্যে ভবিষ্যতের সাংবাদিকতার পরিসরটাকে খুব গোলমেলে করে দিয়ে গেলেন, খুব অনিশ্চিত করে দিয়ে গেলেন। এটা না করলেই পারতেন। এনডিএ বা এনডিএ না বলে সরাসরি মোদি বলা উচিত, কারণ বিজেপি নিজেই তো এনডিএ শব্দটা খুব একটা ব্যবহার করেনি। এমনকি বিজেপির যে ইশতেহার, সেটাও বিজেপির ইশতেহার না, তার নামই হচ্ছে মোদি কি গ্যারান্টি। যে কারণে এই ভয়টা মানুষের মধ্যে খুব জাগ্রত হয়ে উঠলো যে ভারতের পরে একনায়কতন্ত্রের দিকে চলে যাবে। তো সেই মোদি কি গ্যারান্টিতে ওখানে কিছু কিছু প্রতিশ্রুতি দেওয়া ছিল যে আমরা এই করব, কিন্তু প্রচার শুরু হওয়ার পর প্রধানমন্ত্রী নিজে বা অন্য বিজেপি নেতারা সেই প্রতিশ্রুতিগুলো নিয়ে প্রায় কথাই বললেন না। হিন্দু মুসলমান এই চলতে থাকলো। যে দেশে ব্রিগেড নাই সেখানে কি গণতন্ত্র নাই? হ্যাঁ, মানে বলছে যে কেন ব্রিগেডে এত মিটিং করার কি আছে? হ্যাঁ, তার মানে হচ্ছে যে আমাদের মধ্যে মানে আমরা এত বেশি, আমাদের মধ্যে যারা লেখাপড়া শেখার সুযোগ পায় তারা এত বেশি পশ্চিমের দিকে তাকিয়ে থাকে, হ্যাঁ, যে একেবারে ওখানকার গণতন্ত্রের হুবহু আমার গণতন্ত্রের হতে হবে, না হতে পারলে সেটা ব্যর্থতা। নমস্কার, পিপলস রিপোর্টারে আপনাদের স্বাগত। অষ্টাদশ লোকসভা নির্বাচনের যে পর্ব গত 16ই মার্চ নির্বাচন ঘোষণার মধ্যে দিয়ে যা শুরু হয়েছিল তা শেষ হলো 1 জুন। এত দীর্ঘ নির্বাচন পর্ব আমাদের দেশের ক্ষেত্রে কিছুটা অবশ্যই নতুন। এই যে নির্বাচন পর্বের পরে এই আলোচনা, এটা কিন্তু এক্সিট পোল নয়, প্রথমেই এটা বলে নেওয়া ভালো যে এটা কোনো এক্সিট পোল নয়। এই যে 88 দিনের মধ্যে দিয়ে ভারতবাসী গেল, রাজ্যবাসী গেল, আমরা ঠিক কী পেতে পারতাম, কি হতে পারত, নির্বাচনে ইস্যু হিসেবে কি উঠে আসা উচিত ছিল, অথচ কি উঠে এলো, মোটামুটি এই আলোচনার মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকবো। এবং আমাদের সঙ্গে আজকে এই আলোচনার জন্য উপস্থিত আছেন সাংবাদিক প্রতীক এবং সাংবাদিক অর্ক ভাদুরী। আপনাদের দুজনকে পিপলস রিপোর্টারে স্বাগত। হ্যাঁ, এটা যেহেতু সেই প্রথামাফিক প্যানেল ডিসকাশন নয়, এখানে আমি প্রথমেই বলে রাখি স্পষ্ট করে যে থামিয়ে টামিয়ে দেওয়ার ব্যাপার নেই, যেটা বক্তব্য সেটা স্পষ্টি আমরা শুনতে চাই আপনাদের কাছ থেকে, যে নির্বাচনটা আপনারা কিভাবে নির্বাচনটাকে দেখলেন, সেটাই মূল আমাদের উদ্দেশ্য। তো প্রথমেই যেটা বললাম, প্রতীকের কাছেই প্রথমে যাচ্ছি, যেটা বললাম যে আমরা এই 88 দিনের একটা মধ্য দিয়ে এলাম। যেহেতু লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে কিন্তু ইস্যু হিসেবে দেশে এই মুহূর্তে যে গুরুতর যে সমস্যাগুলো, সেটা দ্রব্যমূল্য বৃদ্ধি হতে পারে, সেটা বেকারত্ব হতে পারে, সেটা কলকারখানা শিল্প স্থাপন হতে পারে, সেটা অর্থনীতি হতে পারে, অথচ আমরা যেটা দেখতে পেলাম যে এই বিষয়গুলো কিন্তু সেভাবে নির্বাচনী প্রচারের মধ্যে উঠে এলো না। কিছুটা ক্ষেত্রে বামেরা টাচ করার চেষ্টা করেছে, বামেরা তুলে ধরার চেষ্টা করেছে, কিন্তু আমরা যদি দেখি যে শাসক দল বিজেপি অথবা এই রাজ্যে যে শাসক দল তৃণমূল অথবা অন্যান্য যারা দল আছে, তাদের কারুর প্রচারেই কিন্তু এটা এলো না। বরং প্রচারে অনেক বেশি তুই বড় না মুই বড়, ব্যক্তিক উৎসাহ, কেউ কাউকে সোফিয়া লোরেন বলছেন, এই ধরনের বিভিন্ন রকমের উদাহরণ, যেগুলো খুব মানে
বোধহয় রাজনীতির পক্ষে, সুস্থ রাজনীতির পক্ষে খুব একটা ভালো নয় বলেই মনে হয়েছে, সুস্থ বুদ্ধিসম্পন্ন মানুষ মনে করছেন। তো প্রতীক, আপনি নির্বাচনটাকে কিভাবে দেখলেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমার লোকসভা নির্বাচনের স্মৃতি যতটা লম্বা, খুব বেশি লম্বা তো নয়। আমার প্রথম যে নির্বাচনটার কথা মনে আছে সেটা হচ্ছে 1991 সালের লোকসভা নির্বাচন, আর এটা আমরা 2024-এ বসে আছি। তার মানে মোটামুটি বছর 30-এর ব্যাপার। তো সেই 30 বছরে মানে এত কম সময়ে যে একটা ভোটের প্রচারের গুণমান এত নেমে যেতে পারে সেটা অভাবনীয়। মানে আমার মনে আছে যে 1991 বা 1996-এ যখন এখানে নির্বাচনী প্রচার হতো, তখন তো দেয়াল লিখনটা একটা বড় ব্যাপার ছিল। এখনকার মতো ফ্লেক্স ছিল না, সোশ্যাল মিডিয়া তো ছিলই না, ফলে দেয়াল লিখনটাই ছিল সবচেয়ে বড়, এবং স্ট্রিট কর্নার ব্যাপারটা খুব সব দলই করতো। আমার তখন মনে আছে যে দেয়াল লেখা দেখেছিলাম। বামপন্থীদের দেয়াল লেখা নিয়ে তো অনেক কথাবার্তা হয়, কিছু কিছু বইও লেখা হয়েছে, যে তাতে একটা অন্যরকম রুচির পরিচয় পাওয়া যেত, এসব থাকতো। কিন্তু বামপন্থীদের বাদ দিলেও আমার মনে আছে যে কংগ্রেসের দেয়াল লিখন দেখেছিলাম আমি আমার পাড়ায়। সেখানে মানে তখন আমার যা বয়স, তাতে 91 সাল মানে তখন আমার 10 বছরও বয়স নয়। তখন আমি সুভাষ মুখোপাধ্যায়ের নামটাই জানি না। আমি ওই দেয়াল লিখন থেকে সুভাষ মুখোপাধ্যায়ের নাম জেনেছিলাম, কারণ কংগ্রেস দেয়াল লিখেছিল, ওহ ক্যাডার, আমি ভেবেছি মানুষ, তলায় লেখা সুভাষ মুখোপাধ্যায়। হ্যাঁ, তো এইটা ছিল তখনকার রাজনীতির ভাষা, রাজনৈতিক প্রচারের ভাষা। নিশ্চয়ই কুৎসা হতো না অবশ্য, মানে বামপন্থীরাই তো তখন দেয়াল লিখেছিলেন যে গালি গালি মে শোর হ্যায়, রাজীব গান্ধী চোর হ্যায়, কারণ তখন বোফোর্স নিয়ে খুব কথা হচ্ছে। কিন্তু তাহলেও ওই মানে তখন সত্যিকারের কবিদের কবিতার লাইন সেগুলো চলে আসতো দেয়াল লিখনে, বা যখন কথা বলা হতো। আর আরেকটা জিনিস যেটা সবচেয়ে বড় ব্যাপার ছিল আমাদের, মানে শৈশব থেকে বড় হয়ে ওঠা, যখন গোপদাড়ি গজিয়ে গেছে তখন গোটাটাই ছিল, সেটা হচ্ছে যে ঠিক আছে নির্বাচনের সময় বা অন্য সময় রাজনৈতিক বিরোধী যারা, তারা একে অপরের বিরুদ্ধে নানা রকম অভিযোগ করেন, সেটা ছিল। কিন্তু তার বাইরে বিরোধী দলের যে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের সৌজন্য ছিল। মানে আমার বাবা নিজে সক্রিয় রাজনীতি করতেন, সিপিএম করতেন। আমার বাবার খুব প্রাণের বন্ধু ছিলেন একজন, তিনি ছিলেন কংগ্রেসি। মানে আমাদের ওখানে যখন ভোট হতো তখন আমাদের বাড়িতে কংগ্রেসের হয়ে ভোটার স্লিপটা দিতে তিনিই আসতেন, এবং তাকে আমি দেখেছি যে রবিবার দিন আমাদের বাড়িতে বসে আমার মা রুটি তরকারি করে দিয়েছেন, বাবাও খাচ্ছেন, কাকুও খাচ্ছেন, এবং কাকু তেড়ে জ্যোতি বসুকে গালাগাল করছেন। হ্যাঁ, আমার বাবা পাল্টা হয়তো রাজীব গান্ধীকে গালাগাল করছে, কিন্তু তাতে কিন্তু বন্ধুত্ব কোথাও চিড় খাচ্ছে না। তো সেই ব্যাপারটা সমাজ থেকে সরে গেছে, আমাদের প্রজন্মে এটা অভাবনীয়। এবার সমাজে যেটা হবে তারই প্রতিফলন রাজনীতিতে দেখা যাবে। আমাদের সাধারণভাবে অভ্যেস হচ্ছে আমরা ওপর দিক থেকে ভাবি যে রাজনীতি যেটা করে সেটা সমাজে প্রতিফলন হয়। আমার মনে হয় রাজনীতিবিদরা তো কেউ ওপর থেকে পড়ে না, তারা সমাজ থেকে ওঠে। ফলে আমরা যেরকম মানে ফেসবুকে আজকাল আমাদের তো আমরা বিরোধী স্বর সহ্য করতে পারি না। মানে আমি হয়তো জানি যে আপনার আমার রাজনৈতিক মত একই, কিন্তু কোনো একটা বিশেষ ব্যাপারে আপনি আমি ভিন্ন মত হলাম, সঙ্গে সঙ্গে আমি আপনাকে গালাগাল করতে শুরু করি, অথবা আপনি আমাকে গালাগাল করতে শুরু করেন। ওই জিনিসটাই তো রাজনৈতিক নেতাদের মধ্যেও দেখা যায়। সেদিক থেকে এইবারের নির্বাচনী প্রচার যেরকম কদর্য দেখলাম, এরকম আমি দেখিনি। আমি সাংবাদিকতাও করছি ধরুন 2005 সাল থেকে, যদিও আমি সরাসরি রাজনৈতিক সাংবাদিকতায় ছিলাম না, কিন্তু যেহেতু সংবাদ জগতের সঙ্গে যুক্ত ছিলাম সেই জন্য অনেক রকম প্রচারই মনে আছে। এই রাজ্যে 2011 সালে যখন আমল বদলে গেল, 34 বছর পরে একটা সরকার বদলালো, তখনও খুব ধুন্ধুমার প্রচার হয়েছিল। এবং সেবারই প্রথম আমরা দেখলাম যে বড় বড় কাট আউট ফ্লেক্স, যেটা দক্ষিণ ভারতে দেখা যায়, পশ্চিমবঙ্গে আমরা তার আগে দেখিনি। অত টাকা যে নির্বাচনী প্রচারে খরচ হতে পারে এটা আমাদের ধারণা ছিল না। 2009-এ প্রথম দেখলাম, 2011-এ আরও বেশি করে। সেই সব নানা রকম পরিবর্তন দেখেছি, কিন্তু তাতেও এত কদর্য প্রচার হতে পারে এটা আমরা দেখিনি। এটা এইবারের নির্বাচনে নতুন। তবে আপনি যেটা বললেন যে ইস্যুগুলো আলোচনা আসেনি, তাতে আমি একটু আপনার সঙ্গে ভিন্নমত হব। সেটা হচ্ছে যে এবারে কংগ্রেসের যে প্রচার ছিল, আমার মনে হয় এবারে মূলত দুটো ধারা পাশাপাশি চলেছে প্রচারের। একটা ধারা হচ্ছে এনডিএ, বা এনডিএ না বলে সরাসরি মোদি বলা উচিত, কারণ বিজেপি নিজেই তো এনডিএ শব্দটা খুব একটা ব্যবহার করেনি। এমনকি বিজেপির যে ইশতেহার, সেটাও বিজেপির ইশতেহার না, তার নামই হচ্ছে মোদি কি গ্যারান্টি। যে কারণে এই ভয়টা মানুষের মধ্যে খুব জাগ্রত হয়ে উঠলো যে ভারতের পরে একনায়কতন্ত্রের দিকে চলে যাবে। তো সেই মোদি কি গ্যারান্টিতে ওখানে কিছু কিছু প্রতিশ্রুতি দেওয়া ছিল যে আমরা এই করব, কিন্তু প্রচার শুরু হওয়ার পর প্রধানমন্ত্রী নিজে বা অন্য বিজেপি নেতারা সেই প্রতিশ্রুতিগুলো নিয়ে প্রায় কথাই বললেন না।
হিন্দু মুসলমান এই চলতে থাকলো। কিন্তু এর পাশাপাশি যে সমান্তরাল ধারা সেটা হচ্ছে ইন্ডিয়া জোটের যে নেতারা, তারা কিন্তু কংগ্রেস, যেমন কংগ্রেসের যে ইশতেহার সেটা এবারে পড়লে বোঝা যায় যে অত্যন্ত সুচিন্তিত একটা ইশতেহার, মানে এত, এবং এবারে কংগ্রেস একটা অন্যায় সুবিধা পেয়েছে আমি বলবো, সেটা হচ্ছে কংগ্রেস এবারে একজন অযাচিত তারকা প্রচারক পেয়ে গেছে এবারে নির্বাচনে, তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী। কারণ কংগ্রেসের ম্যানিফেস্টোতে এই আছে ওই আছে তাই আছে, উনি এমন বলা শুরু করলেন, তখন লোকে ভাবলো যে আরে দেখি তো কী আছে, এই করে কংগ্রেসের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ইশতেহার পড়ে, মানে ইশতেহার যে লোকে এত পড়তে পারে এরকম আমি কোনোদিন দেখিনি। কিন্তু এবার কংগ্রেসের ইশতেহার নিয়ে খুব কথা হয়েছে, এবং কংগ্রেসের যে প্রচার ছিল তাতে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং আরও ওই ইন্ডিয়া জোটের আরও দুজন খুব গুরুত্বপূর্ণ নেতা আমি বলবো, অখিলেশ যাদব আর তেজস্বী, এরা দুজন কেবলই কর্মসংস্থানের কথা, মূল্যবৃদ্ধির কথা, মানে দেশের মধ্যে বিভাজন হয়ে যাচ্ছে এই কথা, এগুলো তারা বারবার করে বলে গেছেন। ফলে প্রধানমন্ত্রীর একটা অসুবিধা হয়ে গেছে, সেটা হচ্ছে যে এর আগের দুটো নির্বাচনেই উনি যে আলেখ্যটা দিয়ে নির্বাচন চালাতে চেয়েছিলেন সেটা কিন্তু চালাতে পেরেছিলেন। 2014-তে ছিল যে কংগ্রেস সরকারটা একদম পচা, দুর্নীতিগ্রস্ত, এদের বদলে ফেলতে হবে, আব কি বার মোদি সরকার, প্রশান্ত কিশোরের তৈরি স্লোগান, সেটাকেই মানে কংগ্রেসের এবং অন্য বিরোধী দলগুলো সেইটাকে সামলে উঠতে পারেনি, ওই বার্তার জবাব দিতে দিতে গোটা নির্বাচন কেটে গিয়েছিল। আর 2019-এর নির্বাচন হয়েছিল ঠিক তার কিছুদিন আগে পুলওয়ামার ঘটনা ঘটে, ফলে দেশের সুরক্ষা বিপন্ন, দেশের স্বাধীনতা বিপন্ন, এইটাকে বাঁচানোর জন্য একমাত্র মজবুত লোক মোদি, এইটাতে চালিয়ে এবার বিপক্ষকে সারাক্ষণ তারই জবাব দিয়ে যেতে হয়েছিল। এবারে কিন্তু ঠিক উল্টো হলো, মানে 4 তারিখে যাই ফল বেরোক, আমি বলবো যে আলেখ্য ঠিক করে দেওয়ার যে লড়াইটা, সেই লড়াইটাতে কিন্তু এবারে স্পষ্ট নরেন্দ্র মোদী হেরে গেছেন। নরেন্দ্র মোদীকে সারাক্ষণই বিরোধীদের আলেখ্যেরই জবাব দিতে হয়েছে, তা হ্যাঁ, এবং জবাব ওর কাছে ছিল না বলে উনি অন্য কতকগুলো রাস্তায় চলে গেছেন, যে মঙ্গলসূত্র কেড়ে নেবে, সব মুসলমানদের দিয়ে দেবে, অমুক তমুক এই ওই, এবং উনি নিজে যে আলেখ্যটা তৈরি করতে চেয়েছিলেন ওই আব কি বার 400 পার, একেবারে পার্লামেন্টে দাঁড়িয়ে স্লোগান ঠিক করে দিয়েছিলেন, সেই স্লোগানটাই কিন্তু মানে এই মুহূর্তে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফল বেরোলে আমরা নিশ্চিত হতে পারবো যে সেই স্লোগানটাই বোধহয় বুমেরাং হয়ে গেছে বিজেপির কাছে। কারণ এই যে 400 পার বলে দিলেন, এবার 400 পার কেন বললেন, এইবার বিজেপিরই কিছু কিছু সাংসদ প্রার্থী, যেমন কর্ণাটকের একজন সাংসদ, মহারাষ্ট্রের একজন প্রার্থী, এরা বলতে শুরু করে দিলেন প্রচার শুরু হতেই যে আমাদের এতগুলো আসন চাই, তার কারণ হচ্ছে যে সংবিধানটা বদলে ফেলতে হবে। এবার যেই বলে ফেলা হলো সংবিধান বদলে ফেলতে হবে, সঙ্গে সঙ্গে এই ভয়টা, বিশেষত হিন্দি বলয়, আমরা পশ্চিমবঙ্গে বসে খুব একটা বুঝতে পারবো না, হিন্দি বলয় যেখানে বর্ণাশ্রম একটা বড় ইস্যু, সেখানে নিম্নবর্গীয় মানুষ তারা কিন্তু ভয় পেতে শুরু করলেন যে আমরা যেটুকু যা পেয়েছি, এমন নয় তারা খুব বেশি পেয়েছেন, আমরা যেটুকু যা পেয়েছি সেইটুকুও কিন্তু আমাদের হাত থেকে চলে যাবে যদি ওরা সত্যি সত্যি 400 পার করে ফেলে, সংবিধান বদলে ফেলে, তাহলে আমাদের সংরক্ষণ টখন কিছু থাকবে না। এবং আরএসএসের সংগঠন হিসাবে এরকম অতীত ইতিহাস আছে যে মোহন ভাগবত নিজেই বলেছেন যে সংরক্ষণ দরকার নেই, সংরক্ষণ থাকা উচিত নয়, এরকম কথাবার্তা। এবং নিম্নবর্গীয় যারা ঢেলে ভোট দিয়েছেন 2014-19 সালে বিজেপিকে, তারাও কিন্তু মনে মনে জানেন যে আসলে দলটা একটা ব্রাহ্মণ্যবাদী দল। এবং অবশ্যই আমরা মানি বা না মানি, সংবাদ মূলধারার সংবাদ মাধ্যম দেখাক বা না দেখাক, এগুলো তো মানুষের চোখে লাগে। ঠিক যেমন একজন দলিত রাষ্ট্রপতির পরে একজন আদিবাসী মহিলাকে বিজেপি রাষ্ট্রপতি করেছে, সেটা নিশ্চয়ই যেমন আদিবাসী মানুষকে ছুঁয়ে গেছে, তাদের ভালো লেগেছে, তেমনি নিশ্চয়ই তাদের এটাও চোখ এড়ায়নি যে একটা অনুষ্ঠানে রাষ্ট্রপতি গেছেন, রাষ্ট্রপতি দাঁড়িয়ে আছেন, প্রধানমন্ত্রী বসে আছেন, এবং রাম মন্দিরের ওরকম ঘটা করে উদ্বোধন হলো, তাতে রাম শ্যাম যদু মধু সকলকে ডাকা হয়েছে, কিন্তু যিনি দেশের রাষ্ট্রপতি, যিনি সাংবিধানিক প্রধান, তাকেই আমন্ত্রণ জানানো হয়নি। এর মানে কি, এটা কাউকে বুঝিয়ে বলার দরকার হয় না। হ্যাঁ, যে আদিবাসী মানুষ সম্মানিত বোধ করেন আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি করা হয়েছে বলে, তিনি নিশ্চয়ই ওতে অসম্মানিত বোধ করেন। হ্যাঁ, তার সঙ্গে যদি এই স্লোগানটা ছেড়ে দেওয়া হয় বাজারে যে 400 পার, হ্যাঁ, এবং আমাদের সংবিধান বদলাতে হবে, তাহলে তার কাছে ঠিক বার্তা পৌঁছে যায়। এবং আমার মনে হয় যে
রাহুল গান্ধীকে যে কারণে রাজনৈতিক বিশ্লেষকরা প্রায় সবাই উচ্চবর্গীয় তারা ওই রাজস্থান, ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনের পরে রাহুল গান্ধীর খুব নিন্দা করলেন যে ও একটা ফালতু কথা বলেছে যে কাস্ট সেন্সাস, কী হবে কাস্ট সেন্সাস দিয়ে, ওটা লোকে নেয়নি। আমার ধারণা ওই যে কথাটা তখন উনি বলেছিলেন সেই কথাটা হয়তো ওই নির্বাচনে কাজ করেনি, কিন্তু এই নির্বাচনে কাজ করলো তার কারণ নরেন্দ্র মোদী। ওই 400 পারের বিপরীতে, 400 পার বলাতে ভয় ঢুকে গেল, তার বিপরীতে রাহুল গান্ধী বললেন যে আমরা ক্ষমতা এলে কাস্ট সেন্সাস করব এবং যার যতটা জনসংখ্যায় ভাগিদারি আমরা সেই মতন তাকে সংরক্ষণ দেব। এই দুটো মিলিয়ে আমার মনে হয় যে এই যে দুটো সমান্তরাল ধারা চলছিল প্রচারের, এই দুটো মিলিয়ে আমরা 4 তারিখ যে ফলটা দেখব সেই ফলের পেছনে এই দুটোরই ভূমিকা থাকবে আমার মনে হয়। মানে যদি শাসক দলের দিক থেকে দেখি তাহলে খুব কদর্য প্রচার, ব্যক্তিগত আক্রমণ ইত্যাদি হয়েছে, কিন্তু তার একটা উল্টো ধারাও ছিল। এবং 4 তারিখ যদি দেখা যায় যে বিজেপি যত আসন নিয়ে 2019-এ ক্ষমতা এসেছিল তার থেকে কমে গেল, তাহলে বুঝতে হবে যে বিজেপির আলেখ্যটা কিন্তু জিতলো সমান্তরাল আলেখ্য। অর্ক, যেহেতু প্রচারের বিষয়টা নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, আপনার কাছে ওই প্রচার সংক্রান্তই একটা আমি একটু জানতে চাইছি, জেনে নিতে চাইছি। সেটা হচ্ছে যে মিডিয়ার এখন মোটামুটি দুটো ভাগ হয়ে গেছে, একটা মূলধারার সংবাদ মাধ্যম, একটা বিকল্প। হ্যাঁ, এটা সবসময় আলোচনায় আসছে এবং এবারের নির্বাচনে বিকল্প মাধ্যমের কিন্তু একটা বড় ভূমিকা আমরা দেখতে পেয়েছি। আমার প্রশ্ন এটা নয়, প্রশ্নটা হচ্ছে মূলধারার সংবাদ মাধ্যমের যে দায়িত্ব পালন করার কথা, আমরা তো অনেক মানুষই তো দেশের এখনো জানে না বিকল্প সংবাদ মাধ্যম কি। তারা ওই সন্ধ্যাবেলা টিভি খুলে বসে মূলধারার উপরেই নির্ভর করেন, ভরসা করেন, সেটা যা বলছে সেটা বেদ বাক্য মোটামুটি তাদের কাছে। আপনি যদি একটু ভেতরের দিকে যান, তো এবারে নির্বাচনের যে টোটাল যে প্রচার পর্ব যেটা হইলো এবং মূলধারা সংবাদ মাধ্যমের যে প্রেজেন্টেশন, তাতে কি দেখুন তাদের হয়তো বাধ্যবাধকতা থাকতেই পারে, সেটা বিষয় নয়, কিন্তু তার মানে তারা কি ঠিক মানে সঠিকভাবে জিনিসটা প্লেস করলেন বলে আপনি মনে করছেন? আমি একদম রিসেন্ট একটা উদাহরণ দিতে চাইবো। আপনি দেখেছেন নিশ্চয়ই প্রধানমন্ত্রীর একটা সাক্ষাৎকার, যেটা এবিপি আনন্দের অত্যন্ত গুরুত্বপূর্ণ সাংবাদিক সুমন দে তিনি ছিলেন এবং অন্যান্য তাদেরই একই ধরনের মূলধারা সংবাদ মাধ্যমের খুব গুরুত্বপূর্ণ চরিত্ররা ছিলেন। আপনি যদি খেয়াল করে দেখেন গোটা ইন্টারভিউটা, প্রধানমন্ত্রীকে একটিও কঠিন প্রশ্ন করা হলো না। এমন কোনো প্রশ্ন তারা করলেন না যেটাতে প্রধানমন্ত্রী চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন, প্রধানমন্ত্রী খানিকটা অস্বস্তি বোধ করতে পারেন। আমার এটা দেখতে দেখতে মনে হচ্ছিল, বরুণদা, অর্ণব গোস্বামী রাহুল গান্ধীর একটা সাক্ষাৎকার নিয়েছিলেন বেশ কয়েক বছর আগে, আমার সেটার কথা 14, যেবারে প্রথমবার মোদি এলেন। আমি না ভাবার চেষ্টা করছিলাম যে এই যে 10 বছরের জার্নি ভারতীয় গণতন্ত্রের, এই 10 বছরের জার্নি তো পেরোতে হলো মিডিয়াকেও, মেন স্ট্রিম মিডিয়াকেও। ঠিক কতখানি স্মরণ ঘটলো, ঠিক কতখানি বদলে গেল মেন স্ট্রিম মিডিয়া। এবং আমার মনে হয় এই যে একটি শিল্পগোষ্ঠী যারা একদম সরাসরিভাবে আমরা জানি যে নরেন্দ্র মোদী এবং ভারতীয় জনতা পার্টির সঙ্গে তার সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে, তারা এনডিটিভির মতো একটা মিডিয়াকে কিনে নিল। আমরা দেখেছি যে ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার ওপর ভয়ঙ্কর রকমের আক্রমণ হয়েছে। এই প্রবীর পুরকায়স্থ সম্প্রতি তিনি জামিন পেলেন। এবং উল্টো দিকে আমরা দেখেছি যে এটাকে ঠিক আমি আত্মসমর্পণও বলবো না মূলধারার মিডিয়া আসলে যেটা হয়েছে গত 10 বছরে, ধীরে ধীরে একটা যে নেক্সাস গড়ে উঠেছে, একটা আঁতাত গড়ে উঠেছে, একটা চক্র গড়ে উঠেছে, যার একদিকে আরএসএস বিজেপি রয়েছে, অন্যদিকে মিডিয়া রয়েছে এবং আরও গণতন্ত্রের কিছু কিছু স্তম্ভও বোধহয় তার সঙ্গে খানিকটা, আমি খুব বিশদে যেতে চাইছি না, তার সঙ্গে হয়তো খানিকটা মিশে যাচ্ছে বা তার সঙ্গে একটা সহযোগিতামূলক সম্পর্কের দিকে যাচ্ছে। এই প্রত্যেকটা বৈশিষ্ট্যকে যদি আমরা ভাবার চেষ্টা করি তাহলে আমরা বুঝতে পারবো এগুলো হচ্ছে ফ্যাসিবাদ কায়েম হওয়ার পূর্ব লক্ষণ, যেখানে অপর হিসেবে দেখানোর একটা চেষ্টা, আদার হিসেবে সংখ্যালঘু বা কমিউনিস্ট এই ধরনের মানুষজনকে দাগিয়ে দেবার চেষ্টা, সরকারের সমালোচনা করলে দেশদ্রোহী। হ্যাঁ, একেবারেই তাই। এক ধরনের আগ্রাসী জাতীয়তাবাদ
যেটা আসলে একটা বিভাজনের রাজনীতির থেকেই জন্ম নিচ্ছে, সেই আগ্রাসী জাতীয়তাবাদ এবং ওই যে ন্যারেটিভ কেন্দ্রের বিজেপি আরএসএস তৈরি করছে, সেইটাকে সম্পূর্ণভাবে শক্তিশালী করবার কাজ করেছে মিডিয়া। এবং সবচেয়ে দুঃখজনক কি বরুণদা, এই যে নির্বাচনী যে প্রচার পর্ব, এই গোটা প্রচার পর্বে অধিকাংশ মেইনস্ট্রিম মিডিয়া যেরকমভাবে বিজেপির মাউথপিস হিসেবে কাজ করেছে, তাতে যেটা খুব খারাপ হয়েছে সেটা হচ্ছে মিডিয়ার বিশ্বাসযোগ্যতাটা নষ্ট হয়ে গিয়েছে। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী ক্ষত। এবং যদি আজকে এটা প্রতীকদাও আরও বেটার বলতে পারবে আমার চেয়ে, প্রতীকদার অভিজ্ঞতা বেশি আমার চেয়ে, তো এই যদি আজকে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, যদি এই ভয়ঙ্কর যে শক্তি বিজেপি আরএসএস তারা যদি কেন্দ্রীয় সরকারের ক্ষমতা থেকে চলেও যায়, তারা যে দীর্ঘমেয়াদী কিছু ক্ষত তৈরি করে দিয়ে গেল, সেই ক্ষতর নিরাময় হতে কিন্তু সময় লাগবে। এটা খুব বিপজ্জনক প্রবণতা। মেইনস্ট্রিমের মিডিয়ায় যারা চালান, যারা চাকরি করেন, যারা একদম গুরুত্বপূর্ণ পদে বসে রয়েছেন, আমি জানি না তাদের কি ইন্টারেস্ট, এক একজনের এক এক রকম ইন্টারেস্ট হতে পারে, এক একটা হাউসের এক একটা ইন্টারেস্ট হতে পারে। তারা আমাদের মতো বা আমাদের চেয়েও যারা জুনিয়র, যারা নতুন করে সাংবাদিকতায় আসতে চাইছেন, তাদের জন্যে ভবিষ্যতের সাংবাদিকতার পরিসরটাকে খুব গোলমেলে করে দিয়ে গেলেন, খুব অনিশ্চিত করে দিয়ে গেলেন। এটা না করলেই পারতেন। কাকের মাংস খায় না আমরা জানি। কাজেই যারা মেইনস্ট্রিম মিডিয়া, তারা অন্তত পেশাগত দায়বদ্ধতার জায়গা থেকেই তারা যদি পরঞ্জয় বাবুর পাশে দাঁড়ানো, প্রবীর বাবুর পাশে দাঁড়ানো, এইগুলো তারা যদি করতেন, তাহলে বোধহয় ভারতীয় মিডিয়ার খানিকটা উন্নতি হতো। আমি আপনার সাথেই এখানে এই ঘরে, এই স্টুডিওতে আমি ওই প্রেস ফ্রিডম ইন্ডেক্স নিয়ে কথা বলেছিলাম। বরুণদা, এটা তো আমাদের সকলের লজ্জা, এটা মেইনস্ট্রিম মিডিয়ার লজ্জা, যারা তার বাইরে কাজ করার কথা ভাবছি তাদের প্রত্যেকের লজ্জা। এই দেশটা কি দেখবেন বলে আমাদের সিনিয়ররা যারা মেইনস্ট্রিম মিডিয়ার মাথায় বসে রয়েছেন, তারা কি সাংবাদিকতায় এসেছিলেন? তারা কি মনে করতে পারছেন তাদের সাংবাদিকতার বুম নিয়ে বা নোটপ্যাড নিয়ে তাদের কেরিয়ারের শুরুর দিকটা? নাকি তাদের মধ্যে একটা এরকম ভাবনা ছিল যে তারা ক্ষমতাকে প্রশ্ন করবেন? আমার মনে হয় এই দীর্ঘমেয়াদী ক্ষতটা আমার কাছে খুব অ্যালার্মিং, সবচেয়ে অ্যালার্মিং। প্রতীক, এবার আবার আপনার কাছে আসি। সেটা হচ্ছে যে এবারে নির্বাচন পর্বে আমি খুব সামান্য কিছু কিছু কনস্টিটিউয়েন্সিতে ঘোরার একটা অভিজ্ঞতা হয়েছে। আমার একটা অদ্ভুত একটা জিনিস আমার চোখে পড়েছে, যেটা আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, আমি জানতেও চাইছি। যে সেটা হচ্ছে, আমি ধরুন কথা বলছি যাদবপুর কনস্টিটিউয়েন্সি, বাম প্রার্থী সৃজন ভট্টাচার্য। একটু ইন্টেরিয়ারে যখনই আপনি চলে যাচ্ছেন, বহু মহিলা এমনকি পুরুষরাও তাদের মধ্যে আছেন। সৃজনকে দেখতে খুব সুন্দর, সৃজনকে এবার ভোট দেব। একই কথা আমি তমলুকে গিয়ে সায়নের সম্পর্কেও শুনেছি। এই ধরনের কথা একাধিক জায়গা থেকে কানে এসেছে, প্রার্থীটাকে দেখতে সুন্দর তাই ভোট দেব। তো আমাদের দেশের মানুষকে আমরা অষ্টাদশ লোকসভা নির্বাচনে 18 বার, এর আগে 17 বার ভোট দেওয়া হয়ে গেছে দেশের মানুষের। 18 বার ভোট দিয়েছেন। তো এখনো কি আমাদের সেই পরিণত বোধটা তৈরি হয়নি যে লোকসভা ভোটটা তো প্রার্থীকে কেমন দেখতে তার উপর হওয়া উচিত নয়? লোকসভা ভোটের তো সঙ্গে অনেকগুলো বিষয় জড়িয়ে থাকে, আমার দেশের প্রশ্ন জড়িয়ে থাকে। বিষয়টা কিরকম, এরকম? এটা বলাতে আমার মনে পড়লো যে আমরা যখন সাংবাদিকতা পড়তাম, আমাদের একজন মাস্টারমশাই ছিলেন, তিনি আমাদের বলতেন যে, আমি যখন সাংবাদিকতা পড়ি তখন 2004-এর লোকসভা নির্বাচন হচ্ছে আর কি। তো উনি ওই ভোট নিয়ে যখন ক্লাসে আলোচনা, তো উনি আমাদের বলেছিলেন যে একটা জিনিস কিন্তু মনে রাখবে ভবিষ্যতে, যে কাগজেই কাজ করো বা চ্যানেলেই কাজ করো, যে লোকসভা ভোট মানে যে সাংসদ মানে গ্লোরিফাইড কাউন্সিলর নয়। হ্যাঁ, তোমার বাড়ির সামনে নর্দমাটা কাজ করছে কিনা ওইটা দেখা সাংসদের কাজ নয়। সাংসদের কাজ হচ্ছে, সাংসদ দিল্লিতে গিয়ে সংসদে বসে তর্ক বিতর্কের মধ্যে দিয়ে আইন প্রণয়ন করবেন। সাংসদ নির্বাচন করার সময় দেখবে যে সেইটা করার ক্ষমতা তার আছে কিনা, উনি সেখানে তর্ক বিতর্কটা করতে পারেন কিনা, উনি একটা আইন সাজাতে পারেন কিনা, সেইটা সাংসদের মাপকাঠি হওয়া উচিত। হ্যাঁ, তো কিন্তু ঘটনা হচ্ছে যে এইটা হওয়া উচিত তো অনেক কিছু, কিন্তু আমরা জানি যে আমাদের দেশে উচিত যা তার অনেক কিছুই হয় না।
এবার আমাদের দেশের যে গণতন্ত্রের মডেলটা তৈরি করা হয়েছে সেটার তো নামই ওয়েস্টমিনস্টার মডেল, কিন্তু ওয়েস্টমিনস্টার আসলে যেটা সেই দেশের সঙ্গে যদি আমাদের দেশের তুলনা করি তাহলে তো বিপুল অমিল দেখা যাবে। সুতরাং ওখানে একজন সাংসদকে যা যা দেখে সেখানকার মানুষ ভোট দেয়, এখানকার মানুষ যে সেই সব দেখে ভোট দেবে না সেটা খুব স্বাভাবিক। মানে আমাদের দেশে রাজনৈতিক শিক্ষার পরিসর সেভাবে তৈরি করা হয়নি। মানে যেমন আমার নিজের মতামত হচ্ছে যে স্কুলের নিচু ক্লাস থেকে, মানে ধরুন 5-6 থেকে একটা মৌলিক ধারণা ছাত্রছাত্রীদের সামনে দেওয়া উচিত যে তুমি যে থাকো এলাকায়, তুমি যদি পঞ্চায়েত এলাকায় থাকো তাহলে তোমার এলাকার প্রধান হচ্ছেন যিনি পঞ্চায়েত প্রধান, তিনি কিভাবে নির্বাচিত হন। তুমি যদি পৌরসভা এলাকায় থাকো তাহলে তোমার পৌরসভার প্রধান হচ্ছেন যিনি পৌরসভার চেয়ারম্যান, তিনি কিভাবে নির্বাচিত হন। আরেকটু বড় জায়গায় থাকলে সেখানে মেয়র, তিনি কিভাবে নির্বাচিত হন। এছাড়াও তোমার জনপ্রতিনিধি আছেন, একজন বিধায়ক আছেন, একজন সাংসদ আছেন, তারা কিভাবে নির্বাচিত হন, তারা কাকে নির্বাচিত করেন, তারা মিলে, হ্যাঁ, এবং তাদের কাজ কি, এইগুলো ছোট বয়স থেকে শেখানো দরকার। তাহলে পরে এই যে অপরিণতির কথা আপনি বলছেন, এই অপরিণতিটা আটকানোর একটা জায়গা হতে পারে। কারণ আমরা দেখেছি যে আমরা ওই বলার সময়গুলো বলতে ভালো লাগে যে না শুধু কি স্কুলের দায়িত্ব শেখানো, বাড়িতে কি কিছু শিখবে না, কিন্তু আমাদের এখানে যে বিপুল পরিমাণ দারিদ্র আমাদের দেশে, এবং যারা স্কুলে পৌঁছয়, একটা বড় অংশের মানুষ স্কুলে পৌঁছয় না, হ্যাঁ, এবং এই কোভিডের পর থেকে সেই অংশটা আরও বেড়ে গেছে, ড্রপ আউটের সংখ্যা বেড়ে গেছে। যারা পৌঁছয় তাদের কাছে জীবনের অধিকাংশ শিক্ষা তারা কিন্তু স্কুল থেকেই পায়। অতএব এইগুলোকে যদি আমাদের শিক্ষার মধ্যে না আনা যায় তাহলে পরে খুব মুশকিল। এবার তার সঙ্গে আরেকটা বাড়তি উপসর্গ যোগ হয়েছে, সেটা হচ্ছে আমাদের যুগটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। এইবার সোশ্যাল মিডিয়ার যুগ হওয়ার ফলে হয়েছে কি, যে ওই যে যেটা আমি গোড়ায় বললাম যে আগে নির্বাচনের প্রচার মানে ছিল পাড়ায় পাড়ায় গিয়ে স্ট্রিট কর্নার হবে, মোড়ে মোড়ে মিটিং হবে, বাড়ি বাড়ি যাওয়া লিফলেট দেওয়া এবং দেয়াল লিখন হবে। হ্যাঁ, এখন হয়েছে কি সোশ্যাল মিডিয়া হয়েছে এবং আমরা পাশ্চাত্যের কতকগুলো জিনিস আমরা কৃত্রিমভাবে শিখেছি। মানে আমার মনে আছে আনন্দবাজার পত্রিকাতেই আমি তখন কলেজে পড়ি, একটা বড় উত্তর সম্পাদকীয় প্রবন্ধ বেরিয়েছিল কোনো একজন বিখ্যাত সাংবাদিকের লেখা। সেই লেখাটা শিরোনামই ছিল, আমি আজ অবধি ভুলতে পারিনি, হ্যাঁ, যে দেশে ব্রিগেড নাই সেখানে কি গণতন্ত্র নাই। হ্যাঁ, মানে বলছে যে কেন ব্রিগেডে এত মিটিং করার কি আছে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে আমাদের মধ্যে ওই মানে আমরা এত বেশি, আমাদের মধ্যে যারা লেখাপড়া শেখার সুযোগ পায় তারা এত বেশি পশ্চিমের দিকে তাকিয়ে থাকে, হ্যাঁ, যে একেবারে ওখানকার গণতন্ত্রের হুবহু আমার গণতন্ত্রের হতে হবে, না হতে পারলে সেটা ব্যর্থতা। এবার এই করতে গিয়ে হয়েছে কি আমার দেশটা ওইখানে এগোয়নি, কিন্তু আমি চাইছি আমার প্রচারগুলো ওখানকার মতো হয়ে যাক। তার ফলে এবার এখানকার রাজনৈতিক দলগুলো সেরকম সোশ্যাল মিডিয়া প্রচারটাকেই মনে করছে ওটা বেশি গুরুত্বপূর্ণ। ফলে মানুষের কাছে গিয়ে মানুষের সঙ্গে সংযোগ তৈরি করা, জনসংযোগ, এই ব্যাপারটা কমে গেছে। এবার তার ফলে হচ্ছে কি, এবং আমি তো সমালোচনা করেই বলবো যে এই ব্যাপারটা আমি বামপন্থী দলগুলোর মধ্যে বেশি দেখতে পাই, যে সোশ্যাল মিডিয়াতেই ছেড়ে দেবো এবং সোশ্যাল মিডিয়ায় 1 লক্ষ লাইক পেলো আমার পোস্টটা, তার মানে আমার প্রার্থী জিতে যাবে, এরকম একটা ভুল ধারণা তৈরি। বরং আমি বলবো যে দক্ষিণপন্থীদের মধ্যে যেমন আরএসএস এখনও নিবিড়ভাবে গ্রামাঞ্চলে গিয়ে গরিব মানুষ আদিবাসীদের মধ্যে গিয়ে কাজ করে, তার ফলটা পায়। এবার বিজেপি যে সাফল্যটা পায় তার পিছনে বিজেপির আইটি সেলের একটা ভূমিকা আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু আইটি সেলের ভূমিকা সফল হয় তার কারণ ওর পিছনে প্রচণ্ড হোমওয়ার্ক আছে, প্রচন্ড খরচও আছে। এবার যেটা বামপন্থীরা বা বিজেপি বিরোধী অন্য দলগুলো বুঝতে পারে না সেটা হচ্ছে প্রথম কথা, ওই খরচ তুমি করতে পারবে না, তোমার সেই পুঁজি নেই। হ্যাঁ, ফলে তুমি সোশ্যাল মিডিয়াকে দিয়ে ওই রকম ঝাঁকে ঝাঁকে পোস্ট করতে তুমি পারবে না। দ্বিতীয়ত হচ্ছে যে ওদের প্রচার সফল হয় কারণ ওরা জমিতে যায় মানুষটার কাছে গিয়ে। আগে তো আপনি হোয়াটসঅ্যাপে একটা প্রপাগান্ডা করবেন, আপনার নম্বরটা তাহলে আমাকে আগে নিতে হবে, তো সেটা তো আমি যতক্ষণ না আপনার সাথে কথা বলে আপনার বিশ্বাস অর্জন করব, আপনি আমার নম্বরটা দেবেন কেন? হ্যাঁ, আরেকটা উপায় আছে আপনার নম্বর পাওয়ার, সেটা হচ্ছে যে বিভিন্ন যে কর্পোরেট কোম্পানিগুলো, আজকাল আপনি একটা দোকানে কিছু কিনতে গেলেন, গিয়ে বলে আমি ইউপিআইতে পে করে দেবো, ও নম্বরটা পেয়ে গেল, আপনি ওর থেকে নিতে পারেন, কিন্তু তাহলে তার জন্য আপনার সেরকম পুঁজি থাকতে হবে, ডেটা কিনতেও পুঁজি লাগবে। সেটা তো বামপন্থীদের নেই, বা অন্য যারা বিজেপি বিরোধী দল, হয়তো কংগ্রেসের কিছুটা থাকতে পারে।
তাহলে তুমি সোশ্যাল মিডিয়া প্রচারকে অত গুরুত্ব দেবে কেন? এবার ওই সোশ্যাল মিডিয়া প্রচারকে গুরুত্ব দেওয়ার জন্য যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমি উদাহরণ হিসাবে বলছি, আমি বলছি না যে সৃজন ভট্টাচার্য এটা করেছেন, কিন্তু হচ্ছে যে ওই যে প্রচারে উনি যখন গেছেন ধরুন বারুইপুরের একটা গ্রামে, তার আগে অবধি সৃজন ভট্টাচার্যকে ওই মানুষটা দেখেনি। সে দেখেছে কি, সে ওই ইয়েতে হয়তো দেখেছে, ফেসবুকে একবার দেখেছে সৃজন ভট্টাচার্য গিটার বাজাচ্ছেন তার একটা ভিডিও, এইবার তাকেও সামনে দেখলো, তখন তার ফলটা হয়ে যাচ্ছে আরেক ভট্টাচার্যের মতো, অনির্বাণ ভট্টাচার্য ধরুন অভিনেতা, তাকেও দেখেছে আগে সিনেমায় ওটিটিতে, এবার হঠাৎ যদি একদিন দেখে অনির্বাণ ভট্টাচার্য তার দরজার সামনে দাঁড়িয়ে, ও তখন মুগ্ধ হয়ে যাবে, ও তখন বলবে যে কি সুন্দর দেখতে, কতটা লম্বা। হ্যাঁ, এবার ওখানে সৃজন আর অনির্বাণ এক হয়ে গেল, কারণ সৃজন ও স্টার, হাতের মোবাইলে অনির্বাণ ও স্টার, তখন আর সৃজনের, হ্যাঁ তখন যে সৃজন এসেছে অন্য উদ্দেশ্যে, সৃজন ভালো সাংসদ হতে পারবে কিনা সেটা ভাবতে হবে, কারণ ওকে ভোট দিতে হবে, এই ব্যাপারটা তখন আর থাকছে না। এর জন্য আমি কিন্তু রাজনৈতিক দলগুলোকেই দায়ী করবো। মানে এরকম অভিজ্ঞতা আমার আছে, আমার মনে আছে সিদ্ধার্থ শঙ্কর রায় কলকাতা থেকে একবার লোকসভায় ভোটে দাঁড়ালেন, আনন্দবাজার, তখন তো সোশ্যাল মিডিয়া ফোডিয়া ছিল না, স্মার্টফোন ছিল না, আমার মনে আছে আনন্দবাজার পত্রিকায় তার প্রচারের যে রিপোর্ট লেখা হয়েছিল তাতে লেখা হয়েছিল যে সোনাগাছির নিষিদ্ধ পল্লীতে উনি গেছেন প্রচার করতে। তো রিপোর্টের শেষ বাক্যে লেখা ছিল যে একজন মহিলা, তিনি পাশের মহিলাকে বলছেন যে এই ভদ্রলোককে কি সুন্দর দেখতে, ওনাকেই ভোট দেবো। হ্যাঁ, এবার ওইটা আমি অনেক দিনের না, কিন্তু আমার ধারণা ওইটা কিন্তু সাংবাদিকের অত্যুক্তি, কারণ তখন মানে সিদ্ধার্থ শঙ্কর রায় সুপুরুষ ছিলেন, কোনো সন্দেহ নেই, কিন্তু সিদ্ধার্থ শঙ্কর রায় তখন চুল আপনার থেকেও বেশি পাকা, আমি যে সময়ের কথা বলছি। হ্যাঁ, এবার তাতে সোনাগাছিতে দুজন মহিলা আলোচনা করছেন যে ওনাকে কি সুন্দর দেখতে, ওনাকেই ভোট দেবো, এইটা একটু বাড়াবাড়ি আর কি। মানে এবং তখন সিদ্ধার্থ শঙ্কর রায় রাজনৈতিকভাবে আর সেই গুরুত্ব নেই। হ্যাঁ, এটা আমি 9-এর দশকের কথা বলছি, ফলত ওইটা হয়তো সাংবাদিকের অত্যুক্তি, কিন্তু এখন সত্যি যে একটা ওরকম হয়ে গেছে, তার পিছনে কিন্তু সোশ্যাল মিডিয়া বা টিকটক কালচারের যতটা অবদান, আমি বলবো রাজনৈতিক দলগুলোর দোষও ততটাই, কারণ তারাও জনসংযোগ ব্যাপারটাকে আর তত গুরুত্ব দেয় না। তবে আমি এই প্রসঙ্গে একটা কথা বলবো বরুণদা, সেটা হচ্ছে যে আমি তো সম্পূর্ণ একমত প্রতীকদার সঙ্গে যে জনসংযোগকে গুরুত্ব না দেওয়া, বাড়ি বাড়ি না যাওয়া, মানুষের সঙ্গে না মেশা, এটা তো একটা বামপন্থীদের বিরাট সমালোচনার জায়গা। বামপন্থীদেরই সমালোচনা করছি কারণ তাদের সমালোচনা করা যায়, যারা ইলেকটোরাল বন্ডের টাকার উপর নির্ভর করে নির্বাচন লড়ছেন তাদের তো সমালোচনা করার অন্তত এই দিক থেকে কোনো পরিসর নেই। কিন্তু তুমি যদি দেখো, আমরা যদি দেখি যে এই যে চিত্র তারকাদেরকে ধরে এনে ভোটে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, এই যে সৃজন যে কেন্দ্রে লড়ছে যাদবপুর কেন্দ্রে, তুমি যদি দেখো এখানে কৃষ্ণা বসু জিতেছিলেন, এখানে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়কে হারিয়ে, এই কেন্দ্রে আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে মালিনী ভট্টাচার্য জিতেছিলেন। হ্যাঁ, কিন্তু এই হ্যাঁ আমি সেটাই বলছি যে এই কেন্দ্রে আমরা হ্যাঁ না একেবারেই আমি ঠিক এই জায়গাটাতেই আসতে চাইছি যে আমি থাকি হচ্ছে আমার ভোট দক্ষিণ কলকাতায়, কিন্তু আমি থাকি যেখানে সেটা যাদবপুর লোকসভার মধ্যে। আমরা পরপর যে 3 জন সাংসদকে দেখলাম, 2009-এ কবির সুমন, 2014 সালে সাংসদ হলেন সুগত বসু এবং তারপরে মিমি চক্রবর্তী 2019-এ, এদের একজনকেও দ্বিতীয়বারের জন্য আবার তৃণমূল কংগ্রেস টিকিট দিতে পারলো না। তার মানে এটা তো কোথাও একটা আমাদেরকে ভাবতে বাধ্য করছে যে তাহলে তাদেরকে যে টিকিটটা দেওয়া হয়েছিল কিসের ভিত্তিতে? নুসরাত জাহানকে টিকিট দেওয়া হলো না, এবার আমরা দেখলাম বসিরহাট আসনে। তাহলে কি এটা তো বোঝা যাচ্ছে মানে মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী তিনিও বোধহয় বুঝতে পারছেন যে এই ধরনের কোটানকোট বিখ্যাত মানুষজন কি তাহলে তার প্রত্যাশা পূরণ করতে পারছেন না? 5 বছরে যে কাজ ডেলিভার করতে পারবেন ওরা ভেবেছিলেন মুখ্যমন্ত্রী, ওরা কি তাহলে সেটা করতে পারেননি? বা আমরা যদি আরেকটু যাই, বাপ্পি লাহিড়ী তিনি প্রার্থী হয়ে গিয়েছিলেন 2014-এ বোধহয় শ্রীরামপুর আসনে, বা পিসি সরকার জুনিয়র তিনি বারাসাত আসনে বিজেপির প্রার্থী হয়ে গিয়েছিলেন। কিন্তু আবার এটাও অবশ্যই আমাদেরকে মানতে হবে যে প্রত্যেকে একরকম নয়। ধরা যাক লকেট চট্টোপাধ্যায় একদম পুরোদস্ত্রু রাজনৈতিক নেত্রী হয়ে উঠেছেন। দেবদূত ঘোষ তিনি সিপিআইএমের ভিতরে কতটা সক্রিয় জানি না, কিন্তু এটা দেখলাম যে তাকে আবার দ্বিতীয়বার তাকে টিকিট দেওয়া হলো। অগ্নিমিত্রা পাল
আমি তার রাজনীতির চরম বিরোধী হতে পারি, কিন্তু তিনি আবার খুবই রাজনৈতিকভাবে তিনি খুবই সক্রিয়। একইভাবে ঘাটালের দেব, হ্যাঁ আমি জানি না কতটা কাজ করেন, কিন্তু এটা দেখতে পাচ্ছি যে কোনো কারণেই হোক তিনি বারবার টিকিট পাচ্ছেন। হিরণকে নিয়ে হিরণ অনেকের কাছে গ্রহণযোগ্য নন, তিনি টিকিট পাচ্ছেন। আবার এটাও ঠিক যে সায়নী ঘোষ সৃজনের বিরুদ্ধে যিনি প্রার্থী হয়েছেন তিনি কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত সক্রিয়, এটা অস্বীকারের কোনো জায়গা নেই। কিন্তু আমার কাছে যেটা খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে যে প্রার্থী হিসেবে বেছে নেওয়াটা হচ্ছে কিসের ভিত্তিতে, মানে সৃজনকে কীরকম দেখতে বা সৃজন কত ভালো কথা বলেন এই আলোচনায় আমি যাচ্ছি না, কিন্তু এটা তো ঘটনা যে সিঙ্গুর বিধানসভায় সৃজন টিকিট পাওয়ার আগে তাকে এসএফআইয়ের রাজ্য সম্পাদকের দায়িত্ব বেশ কিছুদিন পালন করতে হয়েছে। সে এসএফআইয়ের কতটা উন্নতি করতে পেরেছে, কতটা প্রভাব বিস্তার করতে পেরেছে সেটা তার অন্য আলোচনা, কিন্তু সে কিন্তু রাজনীতির কর্মী, রাজনীতি করে এসছে মধ্যে দিয়ে সে এক্স্যাক্টলি। আমার যেটা খুব ভাবায় যে মিমি বা নুসরাত যখন টিকিট পেলেন তাদের কি সেই জার্নিটা ছিল? লকেট চট্টোপাধ্যায়ের খানিকটা ছিল। সায়নী ঘোষ নিঃসন্দেহে গত 2-2.5 বছরে দুর্দান্ত কাজ করেছেন তৃণমূল যুব সংগঠনের, এবং সত্যি কথা বলতে সায়নী কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরেই তৃণমূল যুব কংগ্রেসের দায়িত্ব পেলেন। কিন্তু 21-এর আগে কি সায়নীর ট্র্যাক রেকর্ড সেই রকম ছিল? আমার মনে হয় যে মানে যে কোনো পেশার ক্ষেত্রেই সাংবাদিকতাও যদি কেউ করতে আসেন তার তো খানিকটা অ্যাপ্রেন্টিসগিরি করা দরকার, ট্রেনি জার্নালিস্ট হওয়া দরকার। রাজনীতির ক্ষেত্রে সেটা কেন হবে না, এইটা আমার একটা প্রশ্ন। অবশ্যই মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমরা জাস্ট তো মানে আলোচনাই করছি, প্রশ্নগুলো উঠে আসছে, এগুলো সত্যি করে বোধহয় ভাবার খুব দরকার, গুরুত্ব দিয়ে ভাবা দরকার। যেরকম আরও একটা বিষয় গুরুত্ব দিয়ে ভাবা দরকার যে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক, যেটা সাংঘাতিকভাবে কিন্তু একদম মানে তুমি ঘুরেছো প্রচুর জায়গাতে নির্বাচনকে কেন্দ্র করে, আমিও বেশ কিছু জায়গায় গেছি এবং প্রতীক আপনারও অভিজ্ঞতা আছে, যে এইটা কি মানে যেভাবে করা হচ্ছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা, যেখানে মানুষে একটা কি নিচতলা থেকে কিন্তু ভেঙে দেওয়া হচ্ছে। আমি একটা ছোট্ট উদাহরণ আপনি দিচ্ছি, এটাও সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট বলেই আমি মনে করি। যে আমি এর আগেও গ্রামাঞ্চলে গেছি, এবারেও গেলাম, এবারে একটু নিবিড়ভাবে গেছি। আমি একটা অদ্ভুত জিনিস খেয়াল করেছি, এখানে ধর্মের সঙ্গে আমি বিষয়টাকে জড়াতে চাইছি না। মেদিনীপুর চত্বরে বলুন বা মুর্শিদাবাদের ইন্টেরিয়ারে বলুন বা বসিরহাটের ইন্টেরিয়ারে বলুন, সব মহিলাদের গলায় আমি দেখছি তুলসীর মালা। আমার এর আগে কখনো নজরে পড়েনি। অদ্ভুতভাবে কীর্তনের প্রভাব আপনি যদি একটু খেয়াল করেন, গ্রামের দিকে যান, বেড়েছে। তো এগুলো হঠাৎ করে এরমভাবে বাড়ছে কেন? এটা কি সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রভাবে বলে মনে হচ্ছে? মানুষকে কি এইভাবে কি আলাদা করার একটা চেষ্টা করা হচ্ছে? হিন্দু, মুসলিম, আদিবাসী এরকম না। দেখুন না, একটা দিক থেকে ভাবলে মানুষ আলাদা হয়েই আছে বা মানুষ আলাদা হয়েই ছিল। হ্যাঁ, আমরা পশ্চিমবঙ্গে এই যে পৃথকতা, সেটাকে আমরা কখনো সামনে আনতে চাইনি। হ্যাঁ, মানে এটা আমি মানে বামপন্থী এবং উদারপন্থী যারা, তারা কোনোদিনই সামনে আনতে চাননি। কিন্তু এই বিশেষ করে কীর্তনের কথা আপনি যেটা বললেন, কীর্তন তো মূলত বৈষ্ণবদের ব্যাপার, এবং বৈষ্ণব ধর্মটা শ্রীচৈতন্য তো করেছিলেন তো নিম্নবর্গীয় মানুষকে নিয়ে। তার প্রথম দিকের শিষ্যদের মধ্যে তো এমনকি মুসলমানরাও ছিলেন, জগন হরিদাস ছিলেন যেরকম। ফলে কীর্তনের যে ধারা, সেই ধারাটার মধ্যে কিন্তু নিম্নবর্গীয় মানুষের আশা আকাঙ্ক্ষা, আবেগ, সেগুলোর প্রকাশ আছে। হ্যাঁ, এবারে সেইটা অন্যভাবে রাজনৈতিক স্বার্থে সেটা উল্টো একটা চেহারা দেয়া হচ্ছে। যেমন এই যে কিছুদিন আগে মুখ্যমন্ত্রী নাম করেছেন বলে সেটা নিয়ে রাজনৈতিক পরিসরে কথা হচ্ছে, মুখ্যমন্ত্রী ইসকনের কথা বলেছেন। ইসকন একটা বৈষ্ণব সংগঠন, কিন্তু শ্রীচৈতন্য বৈষ্ণব বলতে যা বুঝতেন, ইসকন তো তার উল্টো। ইসকন তো এখন তো ইসকন একটা বিরাট মানে আন্তর্জাতিক বড় লোকেদের একটা সংগঠন। হ্যাঁ, কর্পোরেট সংস্থা, একদম কর্পোরেট সংস্থা। বা আপনি যদি রামকৃষ্ণ মিশনের কথাও বলেন, হ্যাঁ, রামকৃষ্ণেরও মানে রামকৃষ্ণের যারা শিষ্য ছিলেন তাদের মধ্যে কলকাতার অনেক ধনী মানুষ ছিলেন, বলরাম বসু টসু ছিলেন। হ্যাঁ, কিন্তু রামকৃষ্ণের যে আবেদন, রামকৃষ্ণের যে মুখের ভাষা,
সেগুলো তো কলকাতার ভদ্রলোকদের মতন নয় ভাষাটা। হ্যাঁ, তিনি তুই তোকারি করে কথা বলতেন, হ্যাঁ, তিনি কথায় কথায় শালা বলতেন। হ্যাঁ, এগুলো তো কলকাতার যে ভদ্রবৃত্ত একদম তাদের মতন নয় ভাষাটা। হ্যাঁ, বরং রামকৃষ্ণের যিনি 1 নম্বর শিষ্য, হ্যাঁ, স্বামী বিবেকানন্দ, যার আসল নাম নরেন্দ্রনাথ দত্ত, তিনি যেহেতু ভদ্রবৃত্ত থেকে আসা লোক, হ্যাঁ, তার একটা প্লাস পয়েন্ট হচ্ছে তাকে যে কারণে এখন সংঘ পরিবার পছন্দ করে, সেটা হচ্ছে যে তিনি চমৎকার ইংরেজি বলতে পারতেন, তিনি আমেরিকায় গেছেন, তিনি বিদেশিদের মুগ্ধ করতে পেরেছেন। মানে আমার সত্যি খুব সন্দেহ আছে যে যদি বিবেকানন্দ শিকাগো বক্তৃতা না দিতেন, হ্যাঁ, এবং বিদেশ থেকে তার প্রচুর শিষ্য শিষ্যা না আসতেন, তাহলে আজকের হিন্দুত্ববাদীরা বিবেকানন্দকে নিয়ে খুব একটা মাতামাতি করতো কিনা, এই যে বিবেকানন্দ রকে গিয়ে বসতে হবে নরেন্দ্র মোদীকে, এই ব্যাপারটা সেক্ষেত্রে হতো কিনা আমার সন্দেহ আছে। হ্যাঁ, রামকৃষ্ণ মিশন আর রামকৃষ্ণ, আমি নিজে রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং একেবারে রামকৃষ্ণ মিশনের যে সদর দপ্তর বেলুড় মঠ, তার পাশেই আমার কলেজ এবং হোস্টেল ছিল, আমি 5 বছর সেখানে থেকেছি। আমার তখন থেকেই মনে হয়, এখন বয়স বাড়ায় আমার আরও বেশি করে মনে হয়, রামকৃষ্ণ যা বলতেন আর রামকৃষ্ণ মিশন যা করে, দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক হয়ে গেছে। মানে আমার মনে হয় না যে ওই যে আমরা ছবিটা দেখেছিলাম কয়েক বছর আগে, যে প্রধানমন্ত্রী বেলুড় মঠে দাঁড়িয়ে আছেন আর তাকে ঘিরে কয়েকজন রামকৃষ্ণ সন্ন্যাসী তাঁরা আহ্লাদের সঙ্গে সেলফি তুলছেন। হ্যাঁ, এইটা রামকৃষ্ণ মিশন তৈরি করার সময় বিবেকানন্দের উদ্দেশ্য ছিল, বা রামকৃষ্ণ নিজে এভাবে ভাবতেন। হ্যাঁ, এটা আমার খুব সন্দেহ আছে। মানে রামকৃষ্ণ মিশন তৈরি হবে এটা তো রামকৃষ্ণ নিজে বলেনি, রামকৃষ্ণ খালি বলেছিলেন যে নরেন শিক্ষা দেবে। হ্যাঁ, তো এইটুকু বলেছিলেন। এবার কীভাবে শিক্ষা দেবে না দেবে ওসব রামকৃষ্ণ কিছু বলেননি। বিবেকানন্দ ঠিক করলেন আমি একটা সঙ্ঘ তৈরি করব। সেই সঙ্ঘটা আবার খুব মানে আমরা যখন ওখানে পড়তাম তখন কিছু কিছু বুদ্ধিমান মহারাজ, তাদের এখন আমার চালাক বলতে ইচ্ছা করে, চালাক আর বুদ্ধিমান তো এক জিনিস নয়, তারা আমাদের মধ্যে যারা একটু বামপন্থী বুঝতে পারেন তাদের আবার বোঝানোর চেষ্টা করতেন, দেখ উনি কিন্তু 1897 সালের 1 মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। হ্যাঁ, তো এরকম বোঝানোর চেষ্টা করতেন। হ্যাঁ, তো ফলে রামকৃষ্ণ মিশনের উদ্দেশ্য অনেক আলাদা হয়ে গেছে। হ্যাঁ, এবং রামকৃষ্ণ মিশন সত্যি বলতে ওই তলার দিককার মানুষের সঙ্গে রামকৃষ্ণ মিশনের কোনো সম্পর্ক নেই। আপনি যে কোনো দিন বেলুড় মঠে চলে যান, হ্যাঁ, আপনি গিয়ে ও দাঁড়িয়ে গুনতে পারবেন কটা গাড়ি আছে। হ্যাঁ, রামকৃষ্ণ মিশন এরকম লোকেদের জায়গা, ইসকনও তাই। হ্যাঁ, যে কোনো সংগঠিত ধর্মীয় প্রতিষ্ঠান সেটাই শেষ পর্যন্ত বড় লোকেদের জায়গা, তার সাথে নিম্নবর্গীয় মানুষের কোনো যোগ নেই। কিন্তু এই যে কীর্তনের ধারা, বৈষ্ণব ধর্ম, এগুলোকে ওই আমার মতো বামপন্থী যারা বা আমার চেয়েও বাম যারা, তারা ওই নাস্তিকতার সঙ্গে বামপন্থা এবং মার্ক্সবাদের একটা যাকে ওই যুক্তিবিদ্যার ভাষায় বলে যে নেসেসারি কন্ডিশন, এরকম একটা আছে বলে ভেবে নেওয়ার ফলে ওই প্রান্তিক মানুষ যারা, তাদেরকে কিন্তু দূরে সরানো হয়েছে আমার ধারণা। হ্যাঁ, এবং তার ফলে ওই যে আপনি বলছেন গলায় তুলসীর মালা, ওই ধরুন বাংলাদেশ থেকে খুব অনেক পরে যারা এসছেন, ধরুন 9-এর দশকে যারা এসছেন বা এখনও আসছেন, তাদের মধ্যে অধিকাংশ তো নিম্নবর্গীয় হিন্দু। একদমই। হ্যাঁ, এবং তারা প্রায় সবাই বৈষ্ণব। আমাদের ওখানে ওরকম একটা কলোনি মতো আছে, তারা অত্যন্ত পরিশ্রমী। তারা 9-এর দশকে যখন এসছেন তখন তাদের বাড়ির মহিলারা আমাদের বাড়িতে কাজ করতেন, বাসন মেজে দেওয়া, কাপড় কেজে এসব। তাদের স্বামীরা হয়তো রিক্সা চালাতেন, ভ্যান টানতেন, মাটি কোপাতেন। সেই করে 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 সেই পাড়ায় এখন পাকা রাস্তা, পাকা বাড়ি করেছেন তারা, ওষুধের দোকান হয়েছে, মানে আপনি সেই এলাকা আপনি চিনতে পারবেন না। হ্যাঁ, এবং সেই মানুষগুলো তারা সবাই হচ্ছেন বৈষ্ণব। তাদের গলায় কণ্ঠী, তারা বিয়ে করেন হচ্ছে কণ্ঠী বদল করে, মালা বদল করে নয়। এবং সে পাড়ার একটি ছেলে, সে আমার বাবা শিক্ষক ছিলেন পেশায়, আমার বাবা ছাত্র ছিল, তার কিছুদিন আগে বিয়ে হলো। সেই বিয়েতে আমি গিয়েছিলাম। সেখানে গিয়ে আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা হলো। সেটা হচ্ছে যে ওই ওই কনেকে আশীর্বাদ করুন বলে আমাদের সঙ্গে গিয়েছিলেন ছেলেটির দিদিমা, তার 90-এর উপরে বয়স। হ্যাঁ, তো ওখানে যখন আশীর্বাদ করতে বসা হচ্ছে, আমি যেহেতু বরকর্তা ধরনের ছিলাম আর কি, আমাকে ওই ছেলেটি বলে দিল যে দাদা তুমি কিন্তু পুরুষকে বলে দাও যে আমার দিদাকে যেন মন্ত্র বলতে না বলে, দিদা কিন্তু খুব রেগে যাবে। আমি বললাম কেন রে? এবং উনি কিন্তু ধার্মিক মহিলা, উনি আমার সঙ্গে গেলেন গোটা রাস্তাটা, সে আমাদের ওখান থেকে রাজারহাট পর্যন্ত উনি ওই মালা জপ করতে করতে গেলেন। আমি বললাম সে কি কেন? বললো না, দিদিমার যে গুরু আছে সেই গুরুর বারণ আছে যে কোনো ব্রাহ্মণদের তৈরি মন্ত্র উচ্চারণ করা যাবে না। অতএব ওই বিয়ে করতে যখন কনেকে আশীর্বাদ করলেন
উনি ওই পুরুতকে বলে দেওয়া হলো, হ্যাঁ পুরুতের পছন্দ হয়নি কথাটা, পুরুত একটু ভুরু কুচকে ছিল, সে একটু বলার চেষ্টা করলো যে আপনি একটু মন্ত্র বলবেন না, বলবে না আমি মন্ত্র বলবো না, বলে উনি নিজে কোণের মাথায় হাত রেখে কি মন্ত্র বললেন, সেগুলো বাংলা মন্ত্র, সংস্কৃত নয়। ঠিক আছে, হ্যাঁ। ফলে এই যে বিভাজনগুলো হয়ে রয়েছে সমাজে, ভারতের সমাজ এরকমই, হ্যাঁ এই বিভাজনগুলোকে কোনো একটা মতাদর্শ দিয়ে, ভালো মন্দ যাই হোক তাই দিয়ে একসঙ্গে একটা পাকিয়ে ঘন্ট করে আমরা একরকম করতে পারবো, এই চিন্তাটাই আমার মনে হয় ভুল চিন্তা। এই চিন্তা নরেন্দ্র মোদী করেছেন, হ্যাঁ নরেন্দ্র মোদী তার ফল হয় 4 তারিখ পাবেন, নয় ভবিষ্যতে পাবেন। হ্যাঁ এই চিন্তা গত 75 বছর ধরে উদারপন্থীরা করে এসছেন ভারতে, বামপন্থীদের ধরেই বলছি আমি। হ্যাঁ তার ফল হচ্ছে গত 10 বছর ধরে আমরা যেটা ভোগ করছি। হ্যাঁ এবং ওই আমার মনে হয় যে রাহুল গান্ধী খুব সঠিকভাবেই ধরতে পেরেছিলেন যে একটা সহজ পাটিগণিত ভারতে রয়েছে আমাদের চোখের সামনে, যে পাটিগণিতটাকে ভারতের রাজনীতিতে গুরুত্ব দেওয়া হয়নি, তার কারণ ভারতের রাজনীতি চালায় উচ্চবর্গীয়রা, বরাবর উচ্চবর্গীয় চলেছে। পাটিগণিতটা হচ্ছে যে ভারতের প্রায় 90% মানুষ তারা হয় তফসিলি জাতির মানুষ, নয় তফসিলি উপজাতির মানুষ, না হলে ওবিসি, না হলে মুসলমান। এবং যারা মুসলমান তারা আসলে কারা, তাদের অধিকাংশ হচ্ছে মানে একেবারে মোগল পাঠানদের সঙ্গে যারা এসেছিল তাদের কথা বাদ দিলে তাদের অধিকাংশ হচ্ছে আমার এখানকার হিন্দু নিম্নবর্গীয় মানুষ এবং হিন্দু ধর্মের অত্যাচারের কারণে অন্য ধর্মে চলে গেছেন, আদিবাসী খ্রিস্টানদের ইতিহাসও তাই। তো সেই পাটিগণিতটাকে রাহুল গান্ধী ধরে নিয়েছেন। এবার ওই পাটিগণিতটা তো ছিল বরাবর, কিন্তু ওটাকে তো রসায়নে আনতে হবে, সেইটাই করা হয়েছে যখন উনি বলেছেন যে আমরা ক্ষমতায় যেই আসবো হাম দেশ কা এক্সরে কার ডালেঙ্গে, এবং সেটা কিভাবে এক্সরে করবো না, কাস্ট সেন্সাস করব, করার পরে বুঝে যাব কে কত কার কত ভাগিদারি জনসংখ্যা, সেই অনুযায়ী তাদের আমরা সংরক্ষণ দেবো। এইটা যেই বলেছেন, সঙ্গে সঙ্গে বিজেপি যে প্যান হিন্দুইজমের কাঠামোটা তৈরি করেছিল, যেটা তাদের গত 2 লোকসভা নির্বাচনে দারুণ লাভ দিয়েছে, সেই ধারণাটা ভেঙে গেছে, যে কারণে বিজেপিকে এখন বলতে হচ্ছে যে এই দেখো ওরা জাতপাতের রাজনীতি করছে। হ্যাঁ তো সুতরাং আমার মনে হয় আপনি যেটা বলেছেন ওই গলায় তুলসীর মালা টালা, ওইগুলো খুব চিন্তার বলে আমার মনে হয় না। আমার মনে হয় ওইগুলো যাতে ভুল রাজনীতির হাতে না যায় সেইটা নিশ্চিত করা জরুরি। কিছুদিন আগে একজন কীর্তন শিল্পী, অর্ক নামটা বলো আমি ভুলে যাই, সাউথ 24 পরগনা, হ্যাঁ 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 নামটা মনে বলে যাচ্ছে এই মুহূর্তে, দিনু ঠাকুর। হ্যাঁ দিনু ঠাকুর, হ্যাঁ দিনু ঠাকুরের নাম আমি তার আগে জানতাম না, খুব বিতর্ক হওয়াতে আমি তখন ইউটিউবে খুঁজে দেখলাম। তখন আমার খেয়াল, আমি খুব ছোট ছিলাম তখন, আমার মা একটা স্কুলে চাকরি করতেন, বাবা রাজনীতি নিয়ে ব্যস্ত থাকতেন, আমি সারাদিন একজন বয়স্ক ভদ্রমহিলা, মানে তার 3 ছেলে, তার মধ্যে একটি ছেলে আমার বাবার কাছে খুব আসতো, আমার বাবার রাজনীতির অনুরাগী ছিল বলে আমি তার মার কাছে ছোটোবেলায় থাকতাম, তখন আমার বছর 3 বয়স। উনি খুব ধার্মিক মহিলা, উনি আমায় নিয়ে ওই কীর্তনগুলো শুনতে যেতেন। তো ওই দিনু ঠাকুরের ভিডিও দেখে আমার সেইগুলো মনে পড়লো। তো ওখানে দিনু ঠাকুর যা বলছেন সেগুলোর সঙ্গে কোনো মার্ক্সবাদীর মিলবে না, কোনো, এমনকি মার্ক্সবাদী ছেড়ে দিন, জওহরলাল নেহরুর মতো লোকেরও মিলতো না। কিন্তু উনি যেগুলো বলছেন সেগুলো কিন্তু ধর্মের কথা নয় আসলে। হ্যাঁ সেগুলো খুব বৈজ্ঞানিক চিন্তাভাবনার কথা এবং মানুষ সহজে বুঝতে পারবে এরকম কথা। ওই যে লব্জটা, হ্যাঁ ওই লব্জটা ভারতের উদারপন্থীরা কোনোদিন নেয়নি, তার কারণ ইচ্ছাকৃতভাবে নেয়নি সবসময় নয়, ওই লব্জটা আমি জানি না তো। হ্যাঁ আমি বাণুজ্য বাড়ির ছেলে, আপনি বাণুজ্য বাড়ির ছেলে, ও ভাদুড়ি বাড়ির ছেলে, আমরা জানি না যে একজন নমশূদ্র সে তার ভাবনা চিন্তা কি, তার কল্পনার জগৎ কি। আমরা পুরাণ বলতে শুধু রামায়ণ মহাভারত বুঝি, আসলে তা নয়। হ্যাঁ এবং রামায়ণ মহাভারতের কত অজস্র হাজার হাজার শাখা প্রশাখা আছে, হ্যাঁ নানা রকম তার বয়ান আছে, সেগুলো আমরা কিছু জানি না। সেই বয়ানগুলো ওই দিবে আর নিবে, মেলাবে মিলিবে, যাবে না ফিরে রবীন্দ্রনাথ ছাদ করে লিখলেন, কিন্তু মেলানোর চেষ্টা রবীন্দ্রনাথের উত্তরসূরিদের ছিল না। হ্যাঁ ওই নবজাগরণের আলো নিয়েই আমরা নিজেরা এত আলোকিত হয়েছিলাম, আমরা বুঝিনি যে আলোগুলো আসলে নিজের উপর পড়ছে, পেছনে পুরো অন্ধকার। হ্যাঁ সেই অন্ধকারটাকে দক্ষিণপন্থীরা ব্যবহার করে। আমার এই প্রতীকদা যে দিনু ঠাকুরের কথা যখন আমরা আলোচনা করছিলাম, শুনতে শুনতে বিদ্যাসাগর মশাইয়ের কথা মনে পড়ছিল, যে ওরকম একটা টিকি এবং গায়ে একটা উর্নি, একেবারে পণ্ডিত মশাই তিনি, তার চেহারা না, এবং সেই ভদ্রলোক বোধহয় এই হিন্দু ধর্মের যে কুসংস্কার তাকে সবচাইতে বড় আঘাতটা হানতে পেরেছিলেন। কাজেই আমার মৌলানা ভাসানির কথা মনে পড়ছিল,
পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশের কিংবদন্তি কৃষক নেতা, যিনি একই সঙ্গে মার্ক্সের কথাও বলতেন, সমাজতন্ত্রের কথাও বলতেন, আবার ধর্মের কথাও বলতেন যে আমার কাছে এই ধর্মটা হচ্ছে মজলুমের ধর্ম, অর্থাৎ নিপীড়িত মানুষের লড়াইয়ের হাতিয়ার, জালেমের বিরুদ্ধে মজলুমের লড়াই। বা আমরা যদি ল্যাটিন আমেরিকার দিকে তাকাই, সেখানেও এইরকম লিবারেশন থিওলজি নিয়ে কাজ হয়েছে। আর্নেস্তো কার্ডিনাল, তিনি একজন পাদ্রী, ফাদার, তিনি কাজ করেছেন। হোচিমিন, তিনি বৌদ্ধ সন্ন্যাসীদেরকে নিয়ে আমেরিকার বিরুদ্ধে, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রাম করেছেন। আসলে যেটা প্রতীকদা খুব সুন্দরভাবে বলল যে আমরা বুঝতে চাইনি। মার্ক্স কিন্তু ধর্মকে আফিম বলেছিলেন ঠিকই, কিন্তু তার আগের একটা কথা ছিল, সেটা হচ্ছে ধর্ম হচ্ছে নিপীড়িত মানুষের দীর্ঘশ্বাস। এই দীর্ঘশ্বাসটাকে যদি আমরা মাথায় না রাখি বরুণদা, তাহলে আমরা পরের লাইনটাকে বুঝবো না, আমরা উদ্ধত হয়ে যাব, এবং আমরা উদ্ধত হয়ে গিয়েছি। এইটা মনে হয় খুব আমাদেরকে, দীর্ঘশ্বাসটাকে যদি আমরা দূর করতে পারি তাহলেই তার পরের জায়গাটা আসবে। একদমই তাই। আসলে আমাদের ওই যেটা প্রতীকদা বলছিল না, আমরা পশ্চিমের দিকে অনেক সময় তাকাতে চাই খুব বেশি করে, এবং সেই তাকানোটাও একটা খণ্ডিত তাকানো। ধরো এই যে আমাদের কাগজ লেখে, আনন্দবাজার পত্রিকা লেখে যে বন্ধের রাজনীতি মানেই খারাপ, হ্যাঁ, মিছিলে কি হয়, এই যে ব্রিগেড, প্রতীকদা বলছিল যে ব্রিগেডে সমাবেশ করবার কি দরকার, যেখানে ব্রিগেড নেই সেখানে কি গণতন্ত্র নেই? আর মিছিল করলে রাস্তা আটকে যায়, উন্নয়ন আটকে যায়, অ্যাম্বুলেন্স আটকে যায়। তুমি জানো যে আমি গত কয়েকটা মাস ধরে লন্ডনে প্যালেস্টাইন মুভমেন্টে ছিলাম, এবং হাজার কেন লাখ মানুষ তারা রাস্তায় নামছিলেন। গোটা ইউরোপ জুড়ে ধর্মঘট হচ্ছে, সেখানে ধর্মঘট হলে সেটা কর্মনাশা হয় না, কিন্তু ইউনিভার্সিটি বন্ধ করে দিচ্ছে, অকুপাই করে নিচ্ছে। অত হ্যাঁ ঠিকই তো, অত পুরোনোর দিকে যাব কেন? এখন এই মুহূর্তে হামবোল্ট ইউনিভার্সিটি অবরুদ্ধ হয়ে রয়েছে জার্মানিতে, গোটা আমেরিকার সবকটা ক্যাম্পাস অবরুদ্ধ হয়ে রয়েছে। হ্যাঁ, সেটা আমরা কি দেখতে পাচ্ছি আমাদের বাংলা খবরের কাগজে, আমাদের ইংরেজি খবরের কাগজে আমরা সেই খবরগুলো পাচ্ছি না। এই যে একটা অদ্ভুত রকমের মিথ্যাচার, হ্যাঁ, এটা আমাদের মধ্যে চালিয়ে দেওয়া হচ্ছে, এবং যে কোনো রকম প্রতিরোধকেই আসলে নস্যাৎ করে দেওয়া, বাতিল করে দেওয়ার একটা চেষ্টা, এটাও মেইনস্ট্রিম সংবাদ মাধ্যম করছে। কাজেই এই গোটা মডেলটা হচ্ছে খুব প্রবলেমেটিক। এই মডেলটার শেকড় ধরে যদি কোনোভাবে নাড়ানো যায়, আমার মনে হয় সেটা খুব ইন্টারেস্টিং একটা কাজ হবে। আমি একটু আমরা আলোচনাটা নির্বাচন নিয়ে করতে গিয়ে, হ্যাঁ, আমরা সরে গেলাম, অনেক বড় সরিয়ে ফেললাম, বৃত্ত হয়ে গেছে। এবার আলোচনাটা একটু গুটিয়ে নিয়ে আসতে হবে, প্লিজ। কারণ হচ্ছে যে সময়ের উপর একটা ব্যাপার আছে, যারা শুনবেন তাদের ধৈর্যের সঙ্গে যুদ্ধ করাটাও ঠিক হবে। একদম। মোদি কি গ্যারান্টি? আদৌ কি থাকবে? আমার তো খুব ইন্টারেস্টিং লাগলো, আমার খারাপই লাগছিল প্রধানমন্ত্রীর জন্য। তার কারণ যখন ওদের ইস্তেহার, যেটা আমরা আলোচনা করছিলাম, যেটা মোদির ইস্তেহার, বিজেপির ইস্তেহার নয়, মোদির গ্যারান্টির ইস্তেহার। তো ঠিক আছে, মোদি প্রচুর কাজ করেছেন। কীরকম কাজ করেছেন আমরা তো খানিকটা দেখেছি, যে আমরা চীনের সঙ্গে কতটা চোখে চোখ রাখতে পারছি কি পারছি না আমরা দেখেছি। আমরা সংবাদ মাধ্যমের স্বাধীনতার কথা দেখেছি, আমরা বেকারত্বের কথা দেখেছি, ইত্যাদি আমরা দেখেছি। ঠিক আছে, তা সত্ত্বেও মোদিকে গ্যারান্টি দিয়ে আমরা দেখলাম বিজেপি তার নির্বাচনী প্রচারাভিযান শুরু করলো। অদ্ভুতভাবে আমরা দেখলাম প্রথম, দ্বিতীয়, তৃতীয় 3টে দফায় ভোটদানের হার বেশ কম। তারপর থেকেই দেখলাম আমরা একদম সেই ভিনটেজ মোদিকে যেন ফিরে পেলাম, যেই মোদি 2002 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, এবং এতখানি ঘৃণা ভাষণ, সংখ্যালঘুদেরকে চিহ্নিত করে তাদেরকে এতখানি আক্রমণ, একদম খোলাখুলি, এই যে মঙ্গলসূত্র কেড়ে নেবে থেকে বলা থেকে শুরু করে বেশি বাচ্চা, এবারে কারা বেশি বাচ্চা নেয় তার হিসেব কিন্তু আছে, সেই আলোচনাতেই আমি যাচ্ছি না। এতটা ডেসপারেট হয়ে গেলেন উনি, এবং ওর সেই পুরনো কার্ডগুলোকে একদম খোলাখুলি উনি ব্যবহার করতে শুরু করলেন। এইটা দেখে তো আমার মনে হলো মোদি কি গ্যারান্টিতে প্রধানমন্ত্রী নিজে হয়তো অতটা বিশ্বাস করতে পারছেন না। আমি ইভিএম এ 400 পার থেকে যেভাবে সরে এসেছে, হ্যাঁ, এই তো আমাদের 400 পার তো ভারতের ক্ষেত্রে, আমাদের এখানেই তো প্রথমে 35 দিয়ে শুরু হয়ে এখন 30-এ নেমেছেন। হতেই পারে, আমি জানি না, 42টাই হয়তো ওনারা জিতে গেলেন, 400 কেন 500 আসন হয়তো ওনারা জিতে গেলেন, সেটা হতেই পারে, আমি জানি না। কিন্তু আমি দেখছি যে নির্বাচন শুরুর আগে যে প্রধানমন্ত্রীকে দেখছিলাম
তৃতীয় দফার প্রচারের পর থেকে কিন্তু আমি অন্যরকম এক প্রধানমন্ত্রীকে দেখতে শুরু করলাম। তো আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে, এবং এটা ভাবাচ্ছেও এই বদলটা কেন প্রয়োজন হলো। তাহলে কি আত্মবিশ্বাসের কোথাও একটা অভাব হচ্ছিল, বা এই যে মোদি যে ডেভেলপমেন্ট করেছেন সেই ডেভেলপমেন্ট নিয়ে আমাদের সংশয় থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে, কিন্তু সেই ডেভেলপমেন্টের ওপর কি বিজেপি নির্বাচন চলাকালীনই বুঝতে পারলো যে এটা আসলে ক্লিক করছে না, সেই জন্যে তার সেই যে পুরনো যে বিভাজনের রাজনীতি, বিভাজনের তাস, সেগুলো খেলতে হলো? এই প্রশ্নটা আমার থাকছে। আমরা আলোচনাটাকে এবারে শেষ করব। শেষ করার আগে প্রতীক, আপনার কাছে জানতে চাইব ছোট করে একটুখানি আপনি যদি বলেন যে আমরা যে 88 দিনের যে পর্ব পেরিয়ে এলাম, গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে কি আপনি কি আশাহত বা আশাবাদী? আমি যখন এই পর্বটা শুরু হলো তখন আমি ভারতের গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে খুবই নৈরাশ্যবাদী ছিলাম, যদি সত্যি করে বলি। হ্যাঁ, কিন্তু পর্বটা শেষ হওয়ার পরে আমি এখন বেশ খানিকটা আশাবাদী। তার কারণটা হচ্ছে যে আমি পশ্চিমবঙ্গের কথা বলছি না। পশ্চিমবঙ্গে আমার মনে হয় পশ্চিমবঙ্গে সারা ভারতের থেকে একটা অন্য রাজনীতি চলছে গত 15 বছর ধরেই। মানে সাধারণভাবে বলা হয় যে পশ্চিমবঙ্গ একটু এগিয়ে থাকে। আমার ধারণা গত 15 বছরে পশ্চিমবঙ্গ বাকি ভারতের থেকে পিছিয়ে আছে রাজনীতিতে। এখানে একটা বিশ্রী রাজনীতি চলে। হ্যাঁ, মানে যদি মোহাম্মদ সেলিম বলেন যে বড্ড গরম পড়েছে, দেখা যাবে যে মমতা ব্যানার্জি অন্য একটা সমাবেশ থেকে বলবেন যে আমরা জানি না বাম আমলে কীরকম গরম পড়তো, হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা লোডশেডিং থাকতো। হ্যাঁ, আবার উল্টো দিকে যদি মমতা ব্যানার্জি বলেন যে সূর্য পূর্ব দিকে উঠেছে, কোনো একজন সিপিএম নেতা বলবেন, তারপর বিজেপি বলবে না সূর্য পশ্চিমে উঠেছে, তারপর কোনো একজন সিপিএম নেতা বলবেন যে ওরা পূর্ব পশ্চিমের বাইনারি তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, সূর্য আসলে উত্তর দিকে উঠেছে। হ্যাঁ, তো অসাধারণ। তো পশ্চিমবঙ্গে এরকম একটা বিচ্ছিরি রাজনীতি চলে, সেই জন্য পশ্চিমবঙ্গটা বাদ রাখছি। আমি বাকি ভারত, বিশেষ করে যাকে আমরা বাঙালিরা ওই আবার ওই আলোকপ্রাপ্তির কথা চলে আসবে আর কি, যাকে আমরা বাঙালিরা ওই গোবলয় বা হিন্দি বলয় বলতে পছন্দ করি, আমরা মনে করি যে ওরা আমার থেকে পিছিয়ে, আমরা ওর থেকে একটু এগিয়ে। আসলে ওখানেই তো ভারতের বেশিরভাগ মানুষ বসবাস করেন। সেই জায়গার সাংবাদিকদের যে সমস্ত তাঁরা যে ঘুরছেন, তার যে রিপোর্ট করছেন, আমি সেগুলো খুব আগ্রহের সঙ্গে গত 88 দিন ধরে দেখছিলাম, এবং তারা বিভিন্ন ভিডিও পোস্ট করছেন সাধারণ মানুষের সঙ্গে কথা বলার। সেগুলো দেখে আমি কিন্তু খুব আশান্বিত, কারণ আমি দেখলাম যে একজন হতদরিদ্র মহিলা উত্তরপ্রদেশের একটা গ্রামে দাঁড়িয়ে, একজন সাংবাদিক একটা বাজারের মধ্যে দাঁড়িয়ে একজন হতদরিদ্র মহিলার সঙ্গে কথা বলছেন। সেই ভদ্রমহিলার বেশভূষা, মুখের ভাষা থেকে বোঝা যায় যে তিনি হয়তো অক্ষর পরিচয়ও নেই এবং খুবই দুর্দশার মধ্যে আছেন। তিনি যেভাবে কথা বললেন, হ্যাঁ, আমি দেখলাম তিনি এটা জানেন যে কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে এমন একটা কেসে, যে কেসটার এখনও অবধি কোনো কিছুই পাওয়া যায়নি, কোনো প্রমাণ টমান, তিনি সেটা জানেন। হ্যাঁ, এবং তিনি বলছেন যে আমাকে আপনি ভোটের কথা জিজ্ঞেস করছেন কেন, আমি আপনাকে বলবো আর তারপরে আমাকে এসে তুলে নিয়ে যাবে, যেমন কেজরিওয়ালকে তুলে নিয়ে গেছে। হ্যাঁ, এই মোদি নিজেকে মনে করে কি, উনি ঠিক মানে বাংলা করে বললে, এই মোদি নিজেকে মনে করে কি, মোদি কে, হ্যাঁ, মোদি হামারা নৌকর হ্যাঁ, তিনি ঠিক এই কথা বলছেন। হ্যাঁ, তো আমি দেখলাম যে ওই রকম একটা অঞ্চলের ওই রকম অবস্থার একজন মহিলা, তিনি যদি এইটা জানেন যে দেশের প্রধানমন্ত্রী, সে নিজেকে ভগবান পরমাত্মা যাই মনে করুক, সে আসলে আমার চাকর, হ্যাঁ, তাহলে এই গণতন্ত্র নিয়ে এখনও আশা করার জায়গা আছে। আমাদের মুশকিল হচ্ছে আমরা যে পরিসরে ঘোরাফেরা করি সেই পরিসরের বাইরেটা আমরা দেখতে পাই না, এবং আমাদের মূলধারার মিডিয়া, বিকল্প মাধ্যম দুটোই এই পরিসরের মধ্যেই ঘোরাফেরা করছে। কিছু কিছু এবারে যেমন হয়েছে, কিছু কিছু ইউটিউবার গিয়ে তারা এই পরিসরের বাইরে গিয়ে সাংবাদিকতা করছে, সেই জন্য এই ছবিগুলো আমরা পাচ্ছি। আমি আপনাকে এই ছবিটার কথা বললাম, ওটা ওরকম কোনো একজন বিকল্প সংবাদ মাধ্যম। এবং আপনি দেখুন যে পশ্চিমবঙ্গ যে পিছিয়ে আছে আমি বললাম, সেটা শুধু রাজনৈতিক দলের ব্যাপার না। আপনি দেখুন ধ্রুব রাঠি এবারে তার ইউটিউব ভিডিও দিয়ে যা করেছেন, ধ্রুব রাঠি এই দেশেও থাকেন না। ধ্রুব রাঠি আমি জানি না, হয়তো উনি জার্মানির নাগরিকত্ব নিয়ে ফেলেছেন, ফেরার দরকার নেই ওনার। হ্যাঁ, ধ্রুব রাঠি অন্যদের থেকে একটা সময় ধ্রুব রাঠি বললেন যে আপনারা আমাকে ভিডিও পাঠান, আমি আমার চ্যানেল থেকে সেগুলো ছাড়বো, কারণ আমার রিচ বেশি।
ধ্রুবরাঠি এইবারের নির্বাচনে যে অবদান রাখলেন, হ্যাঁ, বা ওই উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান এই সব জায়গাগুলোতে বহু সাংবাদিক, তারা কিছুই না, তার একটা ফেসবুক পেজ আছে, তিনি সেটা দিয়ে সাংবাদিকতা করেন, তার জন্য গ্রেপ্তার হন। একটা ইউটিউব চ্যানেল আছে যার ফলোয়ারের সংখ্যা হয়তো ধ্রুবরাঠি, রবিশ কুমারের থেকে অনেক কম, সেটা দিয়েই তিনি সাংবাদিকতা করেন। এই রকম ইউটিউবার, ফেসবুক পেজ কিন্তু পশ্চিমবঙ্গেও আছে। তারা কি করে আপনি তাদের কন্টেন্টগুলো দেখবেন আর ওদের কন্টেন্টগুলো দেখবেন। সুতরাং আমাদের এই বাঙালিদের যে ভুল অহংকার, সেটা আমাদের রাজনীতিবিদদের মধ্যেও আছে, সাংবাদিকদের মধ্যেও আছে, যে আমরা একটা দারুণ কিছু করছি। আমরা দারুণ কিছু করছি না। যদি ভারতের গণতন্ত্র বাঁচে তাহলে ওদের জন্য বাঁচবে, যাদের আমরা গোবলয় বলি। এবং ওখানকার সাধারণ মানুষ, আমি দেখলাম ওই ভদ্রমহিলার যা চেতনা, ওইটা আপনি সেক্টর 5-এ হাতে আইফোন নিয়ে ঘুরে বেড়ায় যে বাঙালি ছেলে মেয়ে, হ্যাঁ, প্রচুর লেখাপড়া শিখেছে, MBA করেছে, আপনি ওকে বুঝিয়ে উঠতে পারবেন না যে মোদি আসলে তোমার চাকর। মোদির মাইনেটা তুমি যে ট্যাক্স দাও তার থেকে দেয়া হয়। আপনি গলদঘর্ম হয়ে যাবেন। অথচ দেখুন উনি কিন্তু বোঝেন। হ্যাঁ, এইটা যদি ভারতের চিত্র হয়, এবং যেহেতু এই সেক্টর 5-এ কাজ করা আইফোন হাতে বাঙালি সে সংখ্যায় কম, হ্যাঁ, ওই মহিলা ওরা হচ্ছেন ভারতের সংখ্যাগরিষ্ঠ, সেই জন্য ভারতের গণতন্ত্র নিয়ে আশা করার জায়গা আছে। 4 তারিখে ফল যাই হোক। আমরা খুব একটা ছোট জায়গা থেকে শুরু করেছিলাম আলোচনাটা। আমার ধারণা ছিল, আমার ধারণাটা ভুল ছিল, সেটা প্রমাণ হয়ে গেল। সেই ছোট জায়গার মধ্যে থাকবো, কিন্তু দেখা গেল যে ছোট কোনো বিষয় না, বিষয় থেকে বিষয়ান্তরে যেতে যেতে আমরা একটা এত বড় জায়গার মধ্যে দিয়ে এত অল্প সময়ের মধ্যে ঘুরে এলাম। আরও বেশি কিছুক্ষণ আলোচনা করলে প্রতীকের সঙ্গে, অর্পর সঙ্গে ভালো লাগতো, ওদেরও হয়তো ভালো লাগতো। আলোচনাটা বেশ মানে জমে যাওয়া যাকে বলে, সেই জমে গেছিল। তো আপাতত আমাদের শেষ করতেই হচ্ছে। তবে এটা বলতে পারি যে আমরা যেভাবে ভাবছি, ভাবার চেষ্টা করছি, এরকম ভাবার মানুষ কিন্তু চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন। আমাদের হয়তো তাদের সঙ্গে সবসময় যোগাযোগ হয়ে উঠছে না, বা বিচ্ছিন্নভাবে মানুষ ভাবছেন। এই ভাবনাটাকে বোধহয় এক জায়গায় যদি কোনোভাবে নিয়ে আসা যায়, সেক্ষেত্রে তাহলেই আমরা এই যে গণতন্ত্রের ভবিষ্যৎটা নিয়ে যে আশাবাদী প্রতীক অর্ক, তাহলে আমরা আরও আশাবাদী হতে পারবো এবং আমরা আরও সুস্থভাবে, ভালোভাবে আগামীর দিকে এগিয়ে যেতে পারবো। আপনারা ভালো থাকুন। অর্ক, প্রতীক, আপনারা এতক্ষণ সময় দিলেন পিপলস রিপোর্টারকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।